গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলী সিরিজ থেকে বৃহন্নলা। আজ রয়েছে এর শেষ পর্ব। বছর তিনেক পরের কথা। সন্ধ্যা 7টার মতো বাজে। একটা সেমিনার টক তৈরি করছি। বিষয় পরিবেশ দূষণ পলিমারের ভূমিকা। চারিদিকে কাগজপত্র, চার্ট, গ্রাফ নিয়ে বসেছি। সব এলোমেলো অবস্থায় আছে। ঠিক করে রেখেছি কাজ শেষ না করে উঠব না। মার্ফিস ল বলে একটা ব্যাপার আছে। মার্ফিস ল বলে এনিথিং দ্যাট ক্যান গো রং উইল গো রং। আমার বেলাও তাই হলো। একের পর এক সমস্যা হতে লাগলো। লিখতে গিয়ে দেখি বল পয়েন্টে কালি আসছে না। কালির কলম নিয়ে দেখা গেল ঘরে কালি নেই। একের পর এক টেলিফোন আসতে লাগলো। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই এতদিন থাকতে আজই ব্যস্ত হয়ে উঠলেন আমার সঙ্গে কথা বলার জন্য। তাদের কথাও দেখে অনেক জমে আছে, কিছুতেই শেষ হয় না। আমি টেলিফোন রিসিভার উঠিয়ে রাখলাম। দোকান থেকে 1 ডজন বল পয়েন্ট আনিয়ে আর বসলাম। আর তখন আমার বড় মেয়ে বলল, বাবা, একজন লোক তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। আমি বিরক্ত হয়ে বললাম, তোমাকে না বলেছি কেউ এলে বলবে আমি বাসায় নেই। আমার মেয়ে বলল, আমি মিথ্যা বলতে পারি না বাবা। মিথ্যা কথা বলতে পারো না মানে? আমার তো ধারণা তুমি সারাক্ষণই মিথ্যা কথা বলো। মঙ্গলবারে বলি না, মঙ্গলবার হচ্ছে সত্য দিবস। অনেক কষ্টে রাগ সামলালাম। কিছুদিন আগে কি একটা নাটকে দেখিয়েছে মঙ্গলবার সত্য দিবস। সেদিন মিথ্যা বলা যাবে না। আমি মনের বিরক্তি চেপে রেখে বসার ঘরে ঢুকলাম। অপরিচিত এক ভদ্রলোক বসে আছেন। অসম্ভব রোগা, লম্বা একজন মানুষ, যাকে দেখলেই সরল রেখার কথা মনে হয়। এই গরমে গলায় একটা মাফলার, চোখে মোটা চশমা। ভদ্রলোক বসে আছেন মূর্তির মতো। মনে হচ্ছে ধ্যানে বসেছেন। ভদ্রলোকের বয়স 40 থেকে 50-এর মধ্যে। লম্বাটে মুখ, দাঁড়িয়ে আছে, চুল লম্বা, দাড়ি, চুল, পরনে কালো কোট, সবই কেমন যেন এলোমেলো। প্রথম দর্শনে মনে হয় ভবঘুরে ধরনের কেউ। তবে কিছুক্ষণ তাকিয়ে থাকলে এই ভাবটা চলে যায়। মনে হয় লাজুক ধরনের একজন মানুষ এসেছেন। যে কোনো কারণেই হোক মানুষটা বিব্রত বোধ করছে। আমি বললাম, আপনি কি আমার কাছে এসেছেন? ভদ্রলোক উঠে দাঁড়িয়ে বললেন, জি, আজ আমি একটা বিশেষ কাজে ব্যস্ত। আপনি কি অন্য একদিন আসতে পারেন? জি পারি। তাহলে তাই করুন। জি আচ্ছা। বলেই ভদ্রলোক আবার বসে পড়লেন। আমি বিস্মিত হয়ে তাকালাম। ভদ্রলোক বললেন, বাইরের বৃষ্টি হচ্ছে, আপনি বোধহয় লক্ষ্য করেননি আমি সঙ্গে ছাতা আনিনি। বৃষ্টিটা কমলেই চলে যাব। আমি ফিরে এসে আমার কাজে মন দিলাম। 3 ঘন্টা এক নাগারে কাজ করলাম। অসাধ্য সাধন যাকে বলে। আর কোনো ঝামেলা হলো না। মার্ফি সাহেবের আইন দেখা যাচ্ছে সবসময় কাজ করে না। আমি ভুলিয়ে গেলাম যে বসার ঘরে একজন ভদ্রলোক বসে আছেন। কী কারণে যেন বসার ঘরে গিয়েছি, ভদ্রলোককে দেখে চমকে উঠলাম। আপনি আছেন এখনো? জি। বৃষ্টি তো থেমে গেছে। তা গেছে, কিন্তু কাউকে কিছু না বলে যায় কি করে? আমি লজ্জিত বোধ করলাম। ভদ্রলোক দীর্ঘ সময় একা একা বসে আছেন। বসার ঘরে কেউ আসেনি, কারণ আমার টিভি শোবার ঘরে। সবাই টিভির সামনে চোখ বড় বড় করে বসে আছে। টিভিতে নিশ্চয়ই কোনো নাটক হচ্ছে। আমি বললাম, আপনাকে কি ওরা চা দিয়েছে? জি না। চা খাবেন 1 কাপ? আরেকদিন যখন আসবো তখন খাবো। আমি বললাম, আরেকদিন আসার দরকার নেই, আজই বলে ফেলুন, চট করে কি বলতে পারবেন। না, পারবো না, আমি আরেকদিন আসবো। আপনার নামটা তো জানা হলো না। আমার নাম মিসির আলী। আমি কি আপনাকে চিনি? জি না, চেনার কোনো কারণ নেই। আমি অ্যাবনর্মাল সাইকোলজি বিষয়ে পড়াশোনা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম শিক্ষক। আমার সঙ্গে আপনার যোগাযোগের কারণটা আমি বুঝতে পারছি না। আরেকদিন যখন আসবো আপনাকে বুঝিয়ে বলবো। আজ যাই, রাত হয়ে গেছে। ভদ্রলোক চলে গেলেন। ভদ্রলোককে বেশ আত্মভোলার লোক বলেও মনে হলো। একটা পলিথিনের ব্যাগ ফেলে গেছেন। ব্যাগে একটা পাউরুটি এবং ছোট ছোট 2টো কলা। মনে হচ্ছে ভদ্রলোকের সকালবেলার নাস্তা। আমি বুঝতে পারলাম না অ্যাবনর্মাল সাইকোলজির একজন অধ্যাপক আমার কাছে ঠিক কী চান। আমার আচরণে অস্বাভাবিক কিছু তো নেই। রহস্যটা কি? 1 সপ্তাহ পর ভদ্রলোক আবার এলেন। আমি দরজা খুললাম। ভদ্রলোক বললেন,
আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি বললাম, পারছি। আপনার নাম মিসির আলী। আপনি অ্যাবনম্যাল সাইকোলজির একজন অধ্যাপক। গত সপ্তাহে আমার এখানে এসে একটা পাউরুটি এবং দুটো কলা ফেলে গেছেন। ভদ্রলোক হেসে ফেললেন। হাসিটি সুন্দর, শিশুর সারল্য মাখা। আজকাল মাপা হাসি ছাড়া আমরা হাসতে পারি না। মিসির আলী বললেন, আপনার মেয়েটাকে একটু ডাকবেন, তার জন্য এক প্যাকেট চকলেট এনেছি। আমি খানিকটা বিরক্ত হলাম। অপরিচিত লোক দামি চকলেটের প্যাকেট নিয়ে এলে বুঝতে হবে কিছু ব্যাপার আছে। আবার চকলেট কেন? আপনার জন্য তো আনিনি। আপনি বিরক্ত হচ্ছেন কেন? আপনার মেয়েটিকে আমার খুবই পছন্দ হয়েছে। পছন্দের মানুষকে কিছু দিতে ইচ্ছে করে। আপনি কোনো রকম অস্বস্তি বোধ করবেন না। এই উপহারে কোনো রকম স্বার্থ জড়িত নেই। আমি আপনার কাছে কিছু চাইতে আসিনি। আমি খানিকটা লজ্জিত বোধ করলাম। ভদ্রলোকে ঘরে বসিয়ে চকলেটের প্যাকেট ভেতরে পাঠিয়ে দিয়ে বললাম, কি করতে পারি আপনার জন্য? মিসির আলী বললেন, আপনার কাছে আমার 1 কাপ চা পাওনা আছে। ওই পাওনা চা খাওয়াতে পারেন। চা আসবে। এখন আসল ব্যাপারটা বলুন। আপনার কি কোনো তাড়া আছে? না, তাড়া নেই। আমি আপনার কাছে সুধাময় বাবু সম্পর্কে কিছু জানতে এসেছি। আপনি যদি কষ্ট করে বলেন। আমি বিস্মিত হয়ে বললাম, সুধাময় বাবুকে? আপনি কি এই নামে কাউকে চেনেন না? জি না। সুধাময় বাবুর বাড়িতে আপনি কি এক রাত কাটাননি, যেখানে আপনার একটা ভয়াবহ অভিজ্ঞতা হয়? আপনি কি সুধাকান্ত বাবুর কথা বলছেন? নাম সুধাকান্ত হতে পারে, গল্পটা আমাকে যে বলেছে সে সম্ভবত নামে গন্ডগোল করেছে। আমি বললাম, আপনি কি আমাকে দয়া করে গুছিয়ে বলবেন ব্যাপারটা কি? সুধাকান্ত বাবুকে আমি ঠিকই চিনি। একটা অসাধারণ গল্প তার মুখ থেকে শুনেছি। আপনার সঙ্গে সে গল্পে কি সম্পর্ক বুঝতে পারছি না। মিসির আলী বললেন, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তবে রহস্যময় ব্যাপারগুলোর প্রতি আমার একটা আগ্রহ আছে। পৃথিবীতে অনেক রহস্যময় ব্যাপার ঠিকই ঘটে, আবার অনেক কিছু ঘটে যেগুলোকে আপাত দৃষ্টিতে খুব রহস্যময় মনে হলেও আসলে রহস্যময় নয়। আমি ব্যাপারটা বুঝতে চাই। সুধাকান্ত বাবুর চরিত্র আমাকে খানিকটা কৌতূহলী করেছে, কারণ ওর চরিত্রে কিছু অস্বাভাবিক দিক আছে। ওই সম্পর্কে আমি ভালোভাবে জানতে চাই। তাছাড়া আপনার গল্পটাও বেশ মজার। এর মধ্যে এমন কিছু এলিমেন্ট আছে যা প্রচলিত ভূতের গল্পে থাকে না। আপনি কি ভূতের গল্প নিয়ে গবেষণা করছেন নাকি? জি না, কিছু কিছু গল্পের প্রতি এক ধরনের ফ্যাসিনেশন জন্মে যায়। ব্যাপারটা কি ভালো মতো জানতে ইচ্ছে করে। আমার গল্প আপনি কার কাছ থেকে শুনেছেন? আমার এক ছাত্রের মুখে শুনেছি। সে শুনেছে আপনার কাছে। নাম হচ্ছে রুস্তম। তার কাছ থেকে আমি আপনার ঠিকানা নিয়েছি। আপনি বলছিলেন গল্পটাতে মজার কিছু এলিমেন্ট আছে, সেগুলো কি? যেমন ধরুন কুকুরের ব্যাপারটা। একদল কুকুর সুধাকান্ত বাবুকে ঘিরে ধরল। তারপর তাকে ঘিরে চক্রাকারে হাঁটতে লাগলো এবং একটি বিশেষ দিকে নিয়ে যেতে লাগলো। যেখানে নিয়ে গেল সেখানে একটা যুবতীর নগ্ন মৃতদেহ, যাকে কিছুক্ষণ আগেই হত্যা করা হয়েছে। আমি বিস্মিত হয়ে বললাম, এরকম কিছুই কিন্তু গল্পে নেই। কোনো নগ্ন যুবতীর মৃতদেহ পড়েছিল না। একটি বালিকার ডেড বডি ছিল, তারপর অন্য শাড়ি ছিল। মিসির আলী হাসতে হাসতে বললেন, আমিও তাই ভাবছিলাম। গল্প যখন একজনের মুখ থেকে অন্যজনের মুখে যায় তখন ডালপালা ছড়ায়। অনেক সময় মূল গল্প খুঁজে পাওয়া যায় না। এজন্যই আমি এসেছি আপনার মুখ থেকে গল্পটা শোনার জন্যে। যদি আপনার কষ্ট না হয়। আমার কোনো কষ্ট হবে না। আমি আগ্রহ করে গল্পটা বলবো। মিসির আলী কোটের পকেট থেকে নোট বই এবং কলম বের করলেন। আমি বিস্মিত হয়ে বললাম, আপনি কি নোট করছেন নাকি? 2-1টা পয়েন্ট লিখে রাখবো। আমার স্মৃতিশক্তি ভালো, তবু মাঝে মাঝে কিছু নোট রাখি। স্মৃতি মানুষকে প্রতারণা করে, লেখা করে না। চা চলে এলো। চা খেতে খেতে ভদ্রলোক গল্প শুনলেন। তবে গল্প বলে আমি কোনো আরাম পেলাম না। ভদ্রলোক গল্পের মাঝখানে একবারও বললেন না, অদ্ভুত তো, তারপর কি হলো, কি আশ্চর্য। তিনি পাথরের মতো মুখ করে গল্প শুনলেন এবং গল্প শেষ হওয়া মাত্র বললেন, আচ্ছা তাহলে যাই, আপনাকে কষ্ট দিলাম, কিছু মনে করবেন না। আমি বললাম, আপনার কাজ হয়ে গেল? জি। গল্পটা কি আপনার কাছে অদ্ভুত মনে হয়নি? জি না, ভূতের গল্প সাধারণত এরকমই হয়, নতুনত্ব কিছু নেই। আমার শুধু একটা প্রশ্ন, মেয়েটার ডেড বডি কি শেষ পর্যন্ত ছিল? তার মানে? এ জাতীয় গল্পে ডেড বডি শেষ পর্যন্ত থাকে না, বাতাসে মিলিয়ে যায়।
কিংবা কুকুর খেয়ে ফেলে। আপনি জানেন কি হয়েছিল? আমি জানি না, আমি জিজ্ঞেস করিনি। আপনি গল্পটার কিছুই বিশ্বাস করেননি, তাই না? জি না। কেন, দয়া করে বলবেন কি? এই জাতীয় ভয়াবহ অভিজ্ঞতা যখন হয় তখন মানুষ খুব কনফিউজড অবস্থায় থাকে। কোনো ঘটনায় সে পরিষ্কার দেখে না, যা দেখে তাও সে গুছিয়ে বলতে পারে না। অথচ আপনার সুধাকান্ত বাবু চমৎকারভাবে সব বর্ণনা করলেন, ওদের সূক্ষ্ম ডিটেলও বাদ দিলেন না। এই জিনিস পাওয়া যায় তৈরি করা গল্পে। আমি বললাম, সব মানুষ তো একরকম নয়। কিছু কিছু মানুষ বিপর্যয়ের সময় মাথা ঠান্ডা রাখে। তা রাখে, যেমন আমি নিজেই রাখি। তারপরেও আপনি বললেন এটা একটা গল্প? জি। কেন বলুন তো? সুধাকান্ত বাবু আপনার কথা মতো একজন ধর্মপ্রাণ মানুষ, সাধু প্রকৃতির লোক। এই ধরনের একজন মানুষ বিপদে ঈশ্বরের নাম নেবে, গায়ত্রী মন্ত্র পড়বে। একজন নাস্তিক পর্যন্ত যে কাজটা করবে তিনি করেননি। ঘটনা সত্যি সত্যি ঘটলে তিনি তা অবশ্যই করতেন। যেহেতু ঘটনাটা বানানো, কাজেই গুরুত্বপূর্ণ জিনিসটা বাদ পড়েছে। আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে রইলাম। লোকটার উপর খানিকটা রাগ হচ্ছে। এক কথা সে বলে দিল গল্প বানানো। মিসির আলি বললেন, আপনার সঙ্গে যখন গল্প করছিলেন তখন ভয় পেয়ে ভদ্রলোক মন্ত্রপাঠ শুরু করলেন, অথচ ওই রাতে করলেন না। ব্যাপারটা অদ্ভুত না? আমি বললাম, সুধাকান্ত বাবু শুধু শুধু এরকম একটা গল্প বানাবেন কেন? এরকম একটা গল্প তৈরির পিছনে কোনো একটা কারণ থাকবে নিশ্চয়ই। তা তো থাকবেই, তারও আছে। কি কারণ? অনেক কারণ হতে পারে, তবে আমার যা মনে হয় তা হচ্ছে উনি নিঃসঙ্গ ধরনের মানুষ। এই জাতীয় একটা গল্প তৈরি করে নিজের সবার আকর্ষণে কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। এটা একজন নিঃসঙ্গ মানুষের জন্য কম কথা নয়। মিসির আলি লোকটির প্রতি আমার ভক্তি হলো। লজিক বা যুক্তি নামক ব্যাপারটা কত যে শক্তিশালী হতে পারে মিসির আলি তা আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। আমি বললাম, এই গল্পটা যে সত্যি এটা আপনি কখন স্বীকার করবেন? অর্থাৎ কোনো প্রমাণ উপস্থিত করলে আপনি গল্পটা মেনে নেবেন? মিসির আলি হাসতে হাসতে বললেন, ওই মেয়েটির ডেড বডি যদি অন্যরা দেখে থাকে এবং কবর দেওয়া হয় বা দাহ করা হয়, তবেই আমি ঘটনাটা মেনে নেব। আমি আপনাকে খবরটা এনে দেব। আমি চিঠি লিখে খবরটা জোগাড় করব। আপনি আপনার ঠিকানা লিখে রেখে যান। মিসির আলি তার ঠিকানা লিখে রেখে চলে গেলেন। আশ্চর্য কাণ্ড, আজও তার পলিথিনের ব্যাগ ফেলে গেলেন। ব্যাগের ভেতর ছোট্ট একটা পাউরুটি, একটা কলা এবং এক টুকরো মাখন। গরমে সেই মাখন গলে ব্যাগময় ছড়িয়ে পড়েছে। চিঠি লিখলাম আমার মামাতো ভাইয়ের সঙ্গে যে মেয়েটির বিয়ের কথা হয়েছিল সেই মেয়ের বড় চাচাকে। আমার ধারণা ছিল ভদ্রলোক জবাব দিবেন না। যে পরিচয়ের সূত্র ধরে চিঠি লিখেছি সেই সূত্রে চিঠির জবাব দেওয়ার কথা নয়। ভদ্রলোক কিন্তু জবাব দিলেন এবং বেশ গুছিয়ে জবাব দিলেন। আপনার পত্র পাইয়াছি। এক নিতান্ত দুর্ভাগ্যজনক অবস্থায় আপনাদের সহিত পরিচয় হইয়াছিল। আপনি যে সেই পরিচয় মনে রাখিয়া পত্র দিয়াছেন তাহাতে কৃতজ্ঞ হইলাম। আপনি আমার ভাই স্ত্রী প্রসঙ্গে জানতে চাহিয়াছেন। 2 বৎসর আগে তাহার বিবাহ হইয়াছে, এই খবর তো আপনার জানা। সে এখন তাহার স্বামীর সহিত ইরাকে আছে। তাহার স্বামী একজন ডাক্তার। আপনাদের দোয়ায় তাহারা ভালোই আছে। দ্বিতীয় যে বিষয়টি আপনি জানতে চাহিয়াছেন তাহার সবই সত্য। কুকুরের কামড়ে ছিন্ন ভিন্ন বালিকাটির দেহ আমরা সবাই দেখিয়াছি। তাহার মৃতদেহ সৎকারে কোনো ব্যবস্থা হয়নি, কারণ বালিকাটি হিন্দু কি মুসলিম তাহা জানা সম্ভব হয়নি। ঘটনাটি সেই সময় জনমনে বিপুল আলোড়ন সৃষ্টি করিয়াছিল। দৈনিক ইত্তেফাক পত্রিকার মফস্বল পাতায় খবরও ছাপিয়া হইয়াছিল। অধিকার কি, আমরা ভালো আছি। আপনার সর্বাঙ্গীন কুশল কামনা করি। আমি চিঠিটি ডাকযোগে মিসির আলির ঠিকানায় পাঠিয়ে দিলাম। মনে মনে হাসলাম। অভ্রান্ত যুক্তিও মাঝে মাঝে অচল হয়ে যায়। এই চিঠিটা হচ্ছে তার প্রমাণ। চিঠি পাঠাবার 3য় দিনের মাথায় মিসির আলি এসে উপস্থিত। আমি হেসে বললাম, কি গল্পটা এখন বিশ্বাস করলেন? মিসির আলি শুকনো গলায় বললেন, তাকে খুব চিন্তিত মনে হলো। আমি বললাম, আপনাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? মিসির আলি বললেন, আমি আপনার কাছ থেকে গল্পটা আবার শুনতে চাই। কেন? প্লিজ আরেকবার বলুন। আবার কেন? বলুন শুনি। আমি দ্বিতীয়বার গল্পটা শুরু করলাম। এক জায়গায় মিসির আলি আমাকে থামিয়ে দিয়ে বললেন, কত তারিখ বললেন?
12ই কার্তিক। এই তারিখে ঘটনাটা ঘটল। 12ই কার্তিক তারিখটা আপনার মনে আছে? হ্যাঁ আছে। প্রথমবার যখন আপনাকে গল্পটা বলি তখনই তো 12ই কার্তিক বলেছিলাম বলে আমার মনে হয়। হ্যাঁ বলেছিলেন। আজও সেই একই তারিখ বললেন কিনা তাই দেখতে চেয়েছি। এই তারিখটা বেশ জরুরি। জরুরি কেন? বলছি কেন। তার আগে আপনি বলুন 12 তারিখটা আপনার মনে রইল কেন? এইসব দিন তারিখ তো আমাদের মনে থাকে না। 12 তারিখ আমার বড় মেয়ের জন্মদিন। কাজেই সুধাকান্ত বাবু 12 তারিখ বলা মাত্র আমার মনে গেঁথে গেল। তাছাড়া আমার স্মৃতিশক্তি ভালো। তাই তো দেখছি। এখন বলুন তারিখটা এত জরুরি কেন? যে বছরে ঘটনাটা ঘটল আমি সেই বছরের পঞ্জিকা দেখেছি। 12 তারিখ হচ্ছে 24শে অক্টোবর। স্কুল ছুটি থাকে। ওদিন লক্ষ্মী পূজার বন্ধ। কাজেই আপনার সুধাকান্ত বাবু আপনাকে একটা মিথ্যা কথা বলেছেন। তিনি বলেছেন ওই দিন স্কুল করেছেন। হয়তো উনিই তারিখটা ভুল বলেছেন। হ্যাঁ তাও হতে পারে। তবে আমি তার নিজের মুখে ঘটনাটা শুনতে চাই। আবার শুনতে চান? হ্যাঁ। কেন? ব্যাপারটা বিশ্বাস করতে পারছি না। আমি বিরক্ত হয়ে বললাম, বিশ্বাস করতে না চাইলে করবেন না। আপনাকে বিশ্বাস করতেই হবে এমন কোনো কথা আছে? মিসির আলী বললেন, আপনি কি একটু যাবেন আমার সঙ্গে? কোথায়? ওই জায়গায়। কেন? তাহলে জেনে আসতাম তারিখটা 12 কিনা। আপনি কি পাগল নাকি ভাই? মিসির আলী বললেন, ব্যাপারটা খুব জরুরি। আমাকে জানতেই হবে। জানতে হলে আপনি যান। আমি আপনাকে ঠিকানা দিয়ে দিচ্ছি। আপনি যাবেন না? জি না। আজেবাজে ব্যাপার নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। এটা আজেবাজে ব্যাপার না। আমার কাছে আজেবাজে। আমার যাবার প্রশ্নই ওঠে না। মিসির আলী মুখ কালো করে উঠে গেলেন। আমি মনে মনে বললাম, ভালো পাগলের পাল্লায় পড়েছি। লোকটা মনে হলো অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল সাইকোলজি করতে করতে নিজেও এ পর্যায়ে পৌঁছেছে। এরা দেখি বিপজ্জনক ব্যক্তি। মিসির আলী যে কি পরিমাণ বিপজ্জনক ব্যক্তি তার টের পেলাম দিন 10 পর। আমার ঠিকানায় মিসির আলী এক চিঠি এসে উপস্থিত। ভাই, আপনি কেমন আছেন? আমি সুধাকান্ত বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। দেখা হয়নি। উনি তার দুঃসম্পর্কে এক বড় বোনের বাড়ি চলে গিয়েছেন, তাই দেখা হয়নি। শুনলাম তিনি সেখানে পুরো গরমের ছুটিটা কাটাবেন। যাই হোক, ওর অনুপস্থিতিতে আমি কিছু তথ্য সংগ্রহ করেছি। থানায় গিয়ে থানার রেকর্ডপত্র দেখেছি। ওইখানে ঘটনার তারিখ 23শে অক্টোবর দিবাগত রাত, অর্থাৎ 11ই কার্তিক। কাজেই সুধাকান্ত বাবুর তারিখ বলা একটু ভুল করেছেন বলে মনে হয়। আমি স্থানীয় স্কুলের হেডমাস্টার সাহেবের সঙ্গেও কথা বলেছি। তিনি বলেছেন ওই দিন সুধাকান্ত বাবু ঠিকই সারাদিন ক্লাস করেছেন। কাজেই সুধাকান্ত বাবু মিথ্যা বলেননি, তারিখে ভুল করেছেন। তারিখ ভুল করা খুব অস্বাভাবিক নয়। ভদ্রলোকের স্মৃতিশক্তি তেমন ভালো না। কারণ আপনার মুখেই শুনেছি দ্বিতীয়বার যখন তার সঙ্গে আপনার দেখা হয় তখন তিনি আপনাকে চিনতে পারেননি। থানার ওসি সাহেবকে জিজ্ঞেস করলাম, পোস্টমর্টেম করা হয়েছিল কি? উনি বললেন, পোস্টমর্টেমের মতো অবস্থা ছিল না। কুকুর সব ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলেছে। ছিন্ন ভিন্ন কিছু অংশ ছড়িয়েছিল। গ্রামের অন্যরাও তাই বলল। মেয়েটি কোথাকার তা জানা যায়নি। আমি এতদিন পর এসব খোঁজ করছি দেখে তারা প্রথমে একটু অবাক হলেও পরে আমাকে আগ্রহ করে সাহায্য করেছে। কারণ তাদের বলেছি আমার কাজই হচ্ছে রহস্যময় ঘটনা সংগ্রহ করা। গ্রামবাসীদের ধারণা মেয়েটির অশরীরী আত্মা এখনও ওই বাড়িতে ঘুরে বেড়ায়। নানান রকম শব্দ শোনা যায়, মেয়েলি কান্না, দরজা জানালা আপনা আপনি বন্ধ হওয়া, এইসব। আমি ব্যাপারটা পরীক্ষা করার জন্য দুরাত এই বাড়ির উঠোনে বসেছিলাম। তেমন কিছু দেখিনি বা শুনিনি, তবে একবার বাড়ির পিছনে মানুষ দৌড়ে যাবার শব্দ শুনেছি। এটা শেয়ালের দৌড়ে যাবার শব্দও হতে পারে। সারা জীবন শহরে মানুষ হয়েছি বলে এই জাতীয় শব্দের সঙ্গে আমার তেমন পরিচিত নেই। আপনাকে চিঠিতে সব জানাচ্ছি, কারণ আমার শরীরটা খুবই খারাপ। ওখান থেকে এসে প্রবল জ্বরে পড়ে যাই। একবার রক্তবমি হয় বলে ভয় পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। এখন আছি মিটফোর্ড হাসপাতালে, ওয়ার্ড 233, বেড নাম্বার 17। আপনি যদি আসেন তাহলে খুব খুশি হব। সুধাকান্ত বাবু প্রসঙ্গে একটা জরুরি আলাপ ছিল। আশা করি আপনি ভালো আছেন। আমি চিঠি ফেলে দিলাম। একটা পাগল লোককে শুরুতে খানিকটা প্রশ্রয় দিয়েছি বলে আফসোস হতে লাগলো। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে এই লোক আমার পেছনে জোকের মতো লেগে থাকবে এবং জীবনটা অস্থির করে তুলবে। তাকে হাসপাতাল দেখতে যাবার পিছনে কোনো যুক্তি খুঁজে পেলাম না। দেখতে যাওয়া মানে তাকে প্রশ্রয় দেওয়া। দূরে দূরে থাকাই ভালো।
দেখা হলে বলা যাবে চিঠি পাইনি। বাংলাদেশে চিঠি না পাওয়া এমন কিছু অবিশ্বাস্য ব্যাপার না, খুবই স্বাভাবিক। মজার ব্যাপার হচ্ছে হাসপাতালে নিতান্ত কাকতালীয়ভাবে মিসেস আলীর সঙ্গে আমার দেখা হয়ে গেল। টেম্পোর সঙ্গে অ্যাক্সিডেন্ট করেই আমার এক কলিগ পা ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে দেখে ফিরে আসছি, হঠাৎ শুনি পিছন থেকে চিকন গলায় কে যেন আমায় ডাকছে, হুমায়ুন সাহেব, এই যে হুমায়ুন সাহেব। তাকিয়ে দেখি আমাদের মিসের আলী বিছানার সঙ্গে মিশে আছেন, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, চি চি আওয়াজ হচ্ছে। আমি বললাম, আপনার একই অবস্থা? অসুখটা কাহিল করে ফেলেছে। গতকাল পর্যন্ত ধারণা ছিল মারা যাচ্ছি, আজ একটু ভালো। ভালোর বুঝি এই নমুনা? রক্ত পড়াটা বন্ধ হয়েছে, তবে ব্যথা সারেনি। ভাই বসুন, আপনি আমাকে দেখতে এসেছেন, বড়ই আনন্দ হচ্ছে। আসছে না দেখে ভাবছিলাম হয়তো চিঠি পাননি। আমি খানিকটা লজ্জিত বোধ করতে লাগলাম। একবার ইচ্ছা হলো সত্যি কথাটা বলি বলি যে তাকে দেখতে আসেনি, ভাগ্যচক্রে দেখা হয়ে গেল। পরক্ষণে মনে হলো সব সত্যি কথা বলতে নেই। হুমায়ুন সাহেব। জি। বসুন ভাই, একটু বসুন। আমি বসলাম। মিসির আলী বললেন, আপনাকে দেখে ভালো লাগছে। একটা বিশেষ কারণে মনটা খুব খারাপ ছিল। বিশেষ কারণটা কি? 11 নম্বর বেডটার দিকে তাকিয়ে দেখুন, আলসারের পেশেন্ট, কিছু খেতে পারে না। হাসপাতাল থেকে যে খাবার দেয় সবটাই রেখে দেয়। তখন কি হয় জানেন? তার ছোট ভাই সেটা খায়, খুব তৃপ্তি করে খায়। দিন রাত বড় ভাইয়ের কাছে সে যে বসে থাকে, ওই খাবারের আশাতেই বসে থাকে। আজ কি হয়েছে জানেন? বড় ভাইয়ের শরীর বোধহয় একটু ভালো হয়েছে, সে তার খাবার সব খেয়ে ফেলেছে। ছোট ভাইটা অভুক্ত অবস্থায় সারাদিন বসে আছে। অসম্ভব কষ্ট হয়েছে আমার, বুঝলেন? চোখে পানি এসে গিয়েছিল। আমাদের দেশের মানুষগুলো তো গরিব কেন বলুন তো ভাই? আমি মিসির আলী প্রশ্নের জবাব দিতে পারলাম না। 11 নম্বর বেটির দিকে তাকালাম। 16-17 বছরের একজন যুবক অসুস্থ ভাইয়ের পাশে বসে আছে। আমি বললাম, ছেলেটি কি এখনো না খেয়ে আছে? হ্যাঁ, আমি নার্সের হাতে তার জন্য 50টা টাকা পাঠিয়েছিলাম, সে রাখিনি। বড়ই কষ্ট হচ্ছে হুমায়ুন সাহেব। আমি মিসির আলী হাত ধরলাম। এই প্রথম বুঝলাম এই মানুষটি আমাদের আর 10টি মানুষের মতো নয়। এই রোগা আতপাগলা মানুষটির হৃদয়ে সমুদ্রে ভালোবাসা সঞ্চিত আছে, এদের স্পর্শ করলেও পূর্ণ হয়। হুমায়ুন সাহেব। জি। এই খাতাটা আপনি মনে করে সঙ্গে করে নিয়ে যাবেন। কি খাতা? সুধাকান্ত বাবুর বিষয়ে এই খাতে অনেক কিছু লিখে রেখেছি, বাসায় নিয়ে মন দিয়ে পড়বেন। শরীরের এই অবস্থায় আপনি সুধাকান্ত বাবুকে ভুলতে পারেননি? হাসপাতালে শুয়ে শুয়ে এটা নিয়ে শুধু ভাবতাম, কিছু করার ছিল না তো। অনেক নতুন নতুন পয়েন্ট ভেবে বের করেছি, সব লিখে ফেলেছি। ভালো করেছেন, এখন বিশ্রাম করুন, আমি খাতা নিয়ে যাচ্ছি, কাল আবার আসবো। মিসির আলী নিচু গলায় বললেন, একবার কি চেষ্টা করে দেখবেন ওই ছেলেটিকে বাইরে নিয়ে কিছু খাওয়ানো যায় কিনা? আমি দেখব, আপনি এ নিয়ে ব্যস্ত হবেন না। আমি ব্যস্ত হচ্ছি না। চলে আসার আগে আগে মিসির আলী বললেন, আপনি কষ্ট করে আমাকে দেখতে এসেছেন, আমি খুবই আনন্দিত। আমি আবার লজ্জা পেলাম। ব্যক্তিগত কাজ অনেক জমেছিল, মিসির আলী খাতা নিয়ে বসা হলো না। আমি তেমন উৎসাহ বোধ করছিলাম না। সামান্য গল্প নিয়ে এতটা বাড়াবাড়ির আমি কোনো অর্থ দেখি না। আমি লক্ষ্য করেছি গুরুত্বপূর্ণ বিষয়গুলি বেশিরভাগ মানুষ সম্পূর্ণ অবহেলা করে, মাতামাতি করে তুচ্ছ বিষয় নিয়ে। মিসির আলীও নিশ্চয়ই এই গোত্রের। পরিবার পরিজনহীন মানুষের জন্য অবশ্যই প্রয়োজন আছে কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা, জীবন পার করে দেওয়া। এক রাতে শোবার আগে খাতা নিয়ে বসলাম। পাতা উল্টে আমার আক্কেল গুরু 186 পৃষ্ঠার ঠাস বুনন লেখা। সুধাকান্ত বাবু এবং তার গল্প নিয়ে যে এত কিছু লেখা যায় কে জানত। পরিষ্কার গোটা গোটা লেখা, পড়তে খুব আরাম। অবাক হয়ে লক্ষ্য করলাম আমাকে নিয়ে তিনি 8 পৃষ্ঠা লিখেছেন। সেই অংশটি প্রথম পড়লাম। শুরুটা এরকম, নাম হুমায়ুন আহমেদ, বিবাহিত, 3 কন্যার জনক, পেশা অধ্যাপনা, বদমেজাজি, অহংকারী। অধ্যাপকদের যেটা বড় ত্রুটি, অন্যদের বুদ্ধিমত্তা খাটো করে দেখা, ভদ্রলোকে তা আছে। এই ভদ্রলোকের স্মৃতিশক্তি ভালো। তিনি গল্পটি 2 বার আমাকে বলেছেন। 2 বারে এমনভাবে বলেছেন যে একটি শব্দ এদিক ওদিক হয়নি। তার কথাবার্তায় চিরকুমার সুধাকান্ত বাবুর প্রতি যে গভীর মমতা টের পাওয়া যায়। এই মমতার উৎস কি?
সুধাকান্ত বাবু এই ভদ্রলোককে ক্ষুধার্ত অবস্থায় চমৎকার কিছু খাবার রান্না করে খাইয়েছেন। এটাই কি একমাত্র কারণ? আমার মনে হয় সুধাকান্ত বাবুর চেহারা, কথাবার্তা ভদ্রলোকের উপর খানিকটা প্রভাব ফেলেছে। সুধাকান্ত বাবু অতি অল্প সময়ে বুদ্ধিমান মানুষটিকে প্রভাবিত করেছেন। কাজেই ধরে নেওয়া যায় মানুষকে প্রভাবিত করার ক্ষমতা সুধাকান্ত বাবুর আছে। আমরা তাহলে কি ধারণা করতে পারি না সুধাকান্ত বাবু তার আশেপাশের মানুষদের প্রভাবিত করেছেন? সুধাকান্ত বাবুকে নিয়ে 3টি অধ্যায় আছে। প্রথম অধ্যায়ের শিরোনাম পূর্ব পরিচয়। এই অংশে সুধাকান্ত বাবুর পরিবারের যাবতীয় বিবরণ আছে। বাবার নাম, দাদার নাম, মার নাম। তারা কে কেমন ছিলেন, কি করতেন, কিভাবে মারা গেলেন, দেশ ত্যাগ করলেন কবে, কেন করলেন, এত তথ্য ভদ্রলোক কিভাবে জোগাড় করলেন, কেনই বা করলেন কে জানে। দ্বিতীয় অধ্যায়টির নাম সুধাকান্ত বাবু ও তার বাগদত্তা। এই অধ্যায়টি বেশ ছোট। পরে মনে হলো মিসির আলি তেমন কোনো তথ্য জোগাড় করতে পারেননি। তৃতীয় অধ্যায় সুধাকান্ত বাবুর চরিত্র ও মানসিকতা নিয়ে। শুরুটা এমন: ভদ্রলোক নিজেকে সাধু শ্রেণীতে ফেলেছেন। শুরুতে তিনি বলেছেন যে সাধু সন্ন্যাসী জীবনযাত্রায় তার আগ্রহ আছে। শ্মশানে শ্মশানে ঘুরতেন এবং স্থানীয় লোকজন তাকে সাধু বাবা বলে। নিজের সাধুর চরিত্রটির প্রতি ভদ্রলোকের দুর্বলতা আছে। এই দুর্বলতার কারণ কি? প্রকৃত সাধু শ্রেণীর লোক শুরুতেই অন্যকে বলে, না আমি সাধু। ইনি তা বলেছেন, কাজেই ধরে নেওয়া যাক ইনি আমাদের মতোই দোষ গুণসম্পন্ন একজন সাধারণ মানুষ। তিনি নিঃসঙ্গ জীবন ঠিক পছন্দ করেন বলেও মনে হলো না। অনেক রাতে বাড়ি ফেরেন, যাতে একা একা খুব অল্প সময় তাকে থাকতে হয়। একজন সাধক শ্রেণী মানুষের চরিত্রের সঙ্গে ব্যাপারটা মিশ খায় না। মিসির আলি খাতা শেষ করতে করতে রাত 2টো বেজে গেল। পরিশিষ্ট অংশে ভদ্রলোক ছড়ে প্রশ্ন তুলেছেন এবং বলছেন রহস্য উদ্ধারের জন্য এই প্রশ্নগুলির জবাব জানা অত্যন্ত প্রয়োজন। এই 6টি প্রশ্ন পড়ে আমার মাথা ঘুরতে লাগলো। এ কি কাণ্ড! মিসির আলি সাহেবের খাতা আবার গোড়া থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়লাম। 6টা প্রশ্নের কাছে এসে আবার চমকালাম। আমার মাথা ঘুরতে লাগলো। ইচ্ছে করলো এক্ষুনি ছুটে যায় মিসির আলির কাছে। মিসির আলি সাহেব আজ অনেক সুস্থ। গায়ে চাদর জড়িয়ে বিছানায় বসে আছেন। হাতে শিবরাম চক্রবর্তীর বই, জন্মদিনের উপহার। কিছুক্ষণ পড়ছেন, তারপর গা দুলিয়ে হাসছেন। আবার পড়ছেন, আবার হাসছেন। আশেপাশের রোগীরা ব্যাপারটায় বেশ মজা পাচ্ছে। আগ্রহ এবং কৌতূহল নিয়ে তারা দেখছে এই বিচিত্র মানুষটাকে। আমার দিকে চোখ পড়তেই মিসির আলি বললেন, শিবরামের বাঘের গল্পটা পড়েছেন? অসাধারণ। সকাল থেকে এখন পর্যন্ত 11বার গল্পটা পড়লাম। তাই নাকি? আমার কি মনে হয় জানেন, হাসপাতালের রোগীদের জন্য এই জাতীয় বই ওষুধপত্রের সঙ্গে দেওয়া দরকার। প্রাণ খুলে কয়েকবার হাসতে পারলে যে কোনো অসুখ অনেকটা কমে যায় বলে আমার ধারণা। আপনার তাহলে কমে গেছে? জি। আমি বললাম, আপনার খাতাটা কাল রাতে পড়ে শেষ করেছি। আমার মনে হয় যে 6টি প্রশ্ন আপনি তুলেছেন তার উত্তর জানা প্রয়োজন। প্রয়োজন তো বটেই। আমি আপনার সঙ্গে যাব এবং সুধাকান্ত বাবুর সঙ্গে কথা বলবো। মিসির আলি হাসতে হাসতে বললেন, আমি জানতাম আপনি এই কথা বলবেন। আমি বললাম, কোনো একটা ভৌতিক গল্প শুনলেই কি আপনি এরকম করেন? সব রহস্য উদ্ধারের জন্য লেগে পড়েন? মিসির আলি হ্যাঁ সূচক মাথা নাড়লেন। আমি বললাম, আপনি কি আপনার শোনা মতো ভৌতিক গল্পের রহস্য ভেদ করতে পেরেছেন? না, পারিনি। 20% ক্ষেত্রে কিছুই করতে পারিনি। আমার আরেকটা খাতা আছে, ওই খাতার নাম রহস্য খাতা। যেসব সমস্যা আমি সমাধান করতে পারিনি রহস্য খাতায় সেই সব লিখে রেখেছি। আপনাকে একদিন পড়তে দেব। ঠিক আছে, আপনার রহস্য খাতা একদিন পড়ব। কিংবা আপনি যদি চান তাহলে ওইখানকার একটা গল্প আপনাকে শোনাতেও পারি। এখানে বলবেন? অসুবিধা কি? হাসপাতালে একটা ক্যান্টিন আছে। ক্যান্টিনে বসে চা খেতে খেতে গল্পটা আপনাকে বলতে পারি। আসলে ব্যাপারটা কি জানেন, আপনার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগছে। একটা গল্প যদি শুরু করি তাহলে ভদ্রতার কারণেই আপনি গল্প শেষ না করা পর্যন্ত বসে থাকবেন। এটাই হচ্ছে আমার লাভ। আপনার শরীরে এই অবস্থায় আপনি ক্যান্টিনে যেতে পারবেন? পারবো। আমাকে যতটা কাহিল দেখাচ্ছে ততটা কাহিল কিন্তু না। আসুন যাই। আমরা ক্যান্টিনে বসলাম। অবাক হয়ে লক্ষ্য করলাম হাসপাতাল নোংরা হলেও ক্যান্টিনটা বেশ পরিষ্কার। ভিড় আছে, তবে হইচই নেই। 2 ধরনের চা পাওয়া যাচ্ছে, 1 নম্বরি চা এবং 2 নম্বরি চা। 1 নম্বরি চা 1 টাকা করে, 2 নম্বরটা 3 টাকা করে। মিসির আলি বললেন, একই চা 2 ধরনের কাপে দেওয়া হলে বলে 2 ধরনের নাম।
এবং মজার ব্যাপার কি জানেন, সবাই কিন্তু বেশি দামেটা চা খাচ্ছে। গতকাল চা খেতে এসেছিলাম, একজনকে বলতে শুনলাম 1 নম্বরের চা মুখে দেওয়া যায় না, খানিকটা পানি গরম করে দিয়ে দেয়। আমি বললাম, আপনি কি নিশ্চিত যে দুটো চাই এক? হ্যাঁ নিশ্চিত, প্রমাণ করে দিতে পারি। করব? না, প্রমাণ করতে হবে না, আপনার কথা আমি বিশ্বাস করছি। এখন আপনার গল্পটা বলুন। আপনার কি তাড়া আছে? না, তাড়া নেই, তবে বেশিক্ষণ হাসপাতাল থাকতে আমার ভালো লাগে না। মিসির আলির সঙ্গে সঙ্গে গল্প শুরু করলেন। রহস্য খাতায় এই গল্পের নাম্বার হচ্ছে 21, অর্থাৎ একটা 21 নম্বর গল্প। এর চেয়ে অনেক ভয়ঙ্কর গল্প আমার স্টকে আছে, তবু এটা বলছি কারণ এটা বলতে গেলে একটা ফার্স্ট হ্যান্ড স্টোরি। আমার নিজের জীবনে ঘটেনি, তবে যার জীবনে ঘটেছে সে আমার প্রিয় এক মানুষ। ঘটনার সঙ্গে আমার যোগাযোগও প্রত্যক্ষ। মেয়েটি হচ্ছে আমার দূর সম্পর্কে আত্মীয়া, আমার মার মামাতো বোনের মেয়ে। গ্রামের মেয়ে, হোস্টেলে থেকে ময়মনসিংহ মোমিনুন্নেসা কলেজে পড়তো। সেকেন্ড ইয়ারে উঠে হঠাৎ করে তার বিয়ে হয়ে যায়। খুব বড় ঘরে বিয়ে হয়, ছেলে অর্থ বিত্ত এবং প্রতিপত্তির কোনো অভাব নেই। পরিবারটিও এদেশের নাম করা পরিবার, নাম বললে আপনি চিনবেন, তাই নাম বলছি না। শুধু ধরে নিন যে এদেশের রাজনীতিতে এই পরিবারটি প্রত্যক্ষ যোগ আছে। আপনি গল্পটি বলুন। বিত্তবান পরিবারের ব্যাপারে আমার আগ্রহ নেই, আমার নিজেরও নেই, এবং আমার এই খালার মেয়েটিরও ছিল না। অত্যন্ত ক্ষমতাবান একটি পরিবারে বিয়ে হওয়ার কারণে তার জীবনযাত্রা সম্পূর্ণ পাল্টে গেল। কিছুদিন স্বামীর সঙ্গে ইউরোপ আমেরিকা ঘুরল। সেই বছর পরীক্ষা দেওয়া হলো না, তার পরের বছরও হলো না, কারণ সে তখন কনসিভ করেছে। সমস্যা শুরু হলো তখন যখন মেয়েটি বিচিত্র সব স্বপ্ন দেখতে লাগলো। প্রতিটা স্বপ্নের মূল বিষয় একটি, ছোট্ট একটা ছেলে এসে তাকে বলে, মা, তোমাকে একটা কথা বলি, মন দিয়ে শোনো, আমাকে এরা মেরে ফেলবে। যে রাতে আমার জন্ম হবে সেই রাতেই ওরা আমাকে মারবে, তুমি আমাকে রক্ষা করো। বুঝতেই পারছেন গর্ভবতী একটি মেয়ের কাছে এই জাতীয় স্বপ্ন কতটা ভয়াবহ। মেয়েটি অস্থির হয়ে পড়ল, খেতে পারে না, ঘুমোতে পারে না, এবং প্রায় রোজই এই জাতীয় স্বপ্ন দেখে। আমার সঙ্গে মেয়েটির তখন যোগাযোগ হয়। আমি তাকে নানানভাবে বুঝিয়ে বলি যে এটা কিছুই না। গর্ভবতী মেয়েদের অবচেতন মনে একটা মৃত্যু ভয় থেকেই যায়, সেই ভয় নানাভাবে প্রকাশ পায়। তোমার বেলা এইভাবে প্রকাশ পাচ্ছে। মেয়েটির স্বামী বিষয়টি নিয়ে খুবই বিব্রত বোধ করছিল। সে ঠিক করে রেখেছিল যে মেয়েটির মনে শান্তির জন্য ডেলিভারি ব্যাপারটা এদেশে না করে বিদেশে কোনো হাসপাতালে করা হবে। সেটা সম্ভব হলো না। 8 মাসের শেষে হঠাৎ করে মেয়েটির ব্যথা উঠল। তাড়াহুড়ো করে তাকে নিয়ে যাওয়া হলো ঢাকার নামকরা একটি ক্লিনিকে। নর্মাল ডেলিভারি হলো। রাত 2টোয় মেয়েটি একটি পুত্র সন্তান প্রসব করল। মিসির আলি থামলেন, ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে বললেন, অনেকের সঙ্গে আমিও ক্লিনিকে অপেক্ষা করছিলাম। মেয়েটি আমার একজন রোগী, কাজেই আমার খানিকটা দায়িত্ব আছে। ক্লিনিকের পরিচালক একজন মহিলা ডাক্তার, তিনি আমাকে ডেকে ভেতরে নিয়ে গেলেন এবং বললেন, যে বাচ্চাটির জন্ম হয়েছে তাকে একটু দেখুন। আমি দেখলাম একটা গামলার ভেতরে বাচ্চাটিকে শুয়ে রাখা হয়েছে। জেলিফিশ আপনি দেখেছেন কিনা জানি না, শিশুটির সমস্ত শরীর জেলিফিশের মতো স্বচ্ছ, থলথলে, গাঢ় নীল রং। শুধু মাথাটা মানুষের, মাথা ভর্তি রেশমি চুল, বড় বড় চোখ, হাত পা কিছুই নেই। অক্টোপাসের মতো নল জাতীয় কিছু জিনিস কিলবিল করছে। আমি খুবই সাহসী মানুষ, কিন্তু এই দৃশ্য দেখে ভয় গা কাঁপতে লাগলো। ডাক্তার সাহেব বললেন, এই শিশুটিকে আপনি কি করতে বলেন? আমি বললাম, আমার বলা কিছু আসে যায় না, বাচ্চার বাবা মা কি বলেন। বাচ্চার মাকে জানানো হয়নি, তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। বাচ্চার বাবা চান না বাচ্চা বেঁচে থাকুক। আমি চুপ করে রইলাম। তিনি বললেন, এরকম অ্যাবনর্মাল বাচ্চা এমনিতেই মারা যাবে, আমাদের মারতে হবে না। প্রকৃতি এত বড় ধরনের অ্যাবনর্মালিটি সহ্য করবে না। আমি কিছুই বললাম না। বাচ্চাটিকে ফুল স্পিড ফ্যানের নিচে রেখে দেওয়া হলো। প্রচণ্ড শীতের রাত, বাচ্চাটির মাথার উপর ফ্যান ঘুরছে। এটি তার মরে যাওয়া উচিত, কিন্তু আশ্চর্যের ব্যাপার, ভোর 5টায় দেখা গেল বাচ্চা দিব্যি সুস্থ। বড় বড় চোখে এদিক ওদিক তাকাচ্ছে, শীষ দেওয়ার মতো শব্দ করছে। ভোর 5:30টায় সবার সম্মতি নিয়ে বাচ্চাটিকে 100 সিসি এমাডোজল ইঞ্জেকশন দেওয়া হলো। যে কোনো পূর্ণবয়স্ক লোক এতে মারা যাবে, কিন্তু তার কিছু হলো না। শুধু শীষ দেওয়ার ব্যাপারটা একটু কমে গেল। ভোর 6টায় দেওয়া হলো 50 সিসি অ্যাট্রোজিন সলিউশন। বাচ্চাটা মারা গেল 6টা 20-এ।
বাচ্চাটা মা জানতে পারল না, সে তখনও ঘুমে অচেতন। মিসির আলি গল্প শেষ করলেন। আমি বললাম, তারপর? তারপর আবার কি? গল্প শেষ। বাচ্চাটির মার কি হলো? বাচ্চার মার কি হলো তা নিয়ে তো আমাদের প্রয়োজন নেই। রহস্য তো এখানে নয়। রহস্য হচ্ছে বাচ্চার মা যে স্বপ্নগুলো দেখতেন সেখানে। সেই রহস্য আমি ভেদ করতে পারিনি। সুধাকান্ত বাবুর রহস্য শেষ পর্যন্ত ভেদ করতে পারব কিনা তা জানি না। আমার তো মনে হয় রহস্য ভেদ করেছেন। কাগজপত্রে করেছি। কাগজপত্রে রহস্য ভেদ করা এক জিনিস, বাস্তবে অন্য জিনিস। যখন সুধাকান্ত বাবুর মুখোমুখি বসবো তখন হয়তো দেখব গুছিয়ে আনা জিনিস সব এলোমেলো হয়ে গেছে। মজার ব্যাপার কি জানেন ভাই, প্রকৃতির রহস্য পছন্দ করে না, সে নিজে কিন্তু খুব রহস্যময়। কবে যাবেন সুধাকান্ত বাবুর কাছে? হাসপাতাল থেকে ছাড়া পেলেই যাব। আপনি কি যাবেন আমার সঙ্গে? আমি বললাম, অবশ্যই। রাত প্রায় 9টা। আমি এবং মিসির আলি সুধাকান্ত বাবুর বাড়ির উঠোনে বসে আছি। সুধাকান্ত বাবু চুলায় চায়ের পানি চড়িয়েছেন। তিনি আমাদের যথেষ্ট যত্ন করছেন। মিসির আলিকে খুব আগ্রহ নিয়ে বাড়ি ঘুরে দেখালেন, নানা গল্প করলেন। বাড়ি আগের মতোই আছে, তবে কামিনী গাছ দুটোর একটিও নেই, মরে গেছে। কুয়োর কাছে সারি বেঁধে কিছু পেয়ারা গাছ লাগানো হয়েছে, যা আগে দেখিনি। সুধাকান্ত বাবু বললেন, চা খেয়ে আপনারা বিশ্রাম করুন, আমি খিচুড়ি চড়িয়ে দিচ্ছি। মিসির আলি অত্যন্ত উৎসাহের সঙ্গে বললেন, খিচুড়ি মন্দ হবে না, তাছাড়া শুনেছি আপনার রান্নার হাত অপূর্ব। আমাদের চা দিয়ে সুধাকান্ত বাবু খিচুড়ি চড়িয়ে দিলেন। মিসির আলি বললেন, রান্না করতে করতে আপনি আপনার ভৌতিক অভিজ্ঞতার কথা বলুন, এটা শোনার জন্যই এসেছি। আগেও একবার এসেছিলাম, আপনাকে পাইনি। জানি, খবর দিয়ে এলে থাকতাম, আমি বেশিরভাগ সময়ই থাকি। শুরু করুন। সুধাকান্ত বাবু গল্প শুরু করলেন। ভৌতিক গল্পের জন্য চমৎকার একটা পরিবেশ, অন্ধকার উঠোন, আকাশে নক্ষত্রের আলো, উঠোনের ওপর দিয়ে একটু পরপর হাওয়া বয়ে যাচ্ছে। একটা তক্ষক ডাকছে। তক্ষকের ডাক বন্ধ হবার সঙ্গে সঙ্গে অসংখ্য ঝিঝি পোকা ডেকে উঠেছে। ঝিঝি পোকা থামতেই তক্ষক ডেকে উঠবে। তক্ষকরা চুপ করে থাকতেই ডাকে ঝিঝি পোকা। অদ্ভুত কনসার্ট। সুধাকান্ত গল্প চলছেন। মিসির আলি মাঝে মাঝে তাকে থামাচ্ছেন, গভীর আগ্রহে বলছেন, এই জায়গাটা দয়া করে আরেকবার বলুন, অসাধারণ অংশ, গা শিউরে উঠছে। সুধাকান্ত বাবু তাতে বিরক্ত হচ্ছেন না। সম্ভবত মিসির আলি গভীর আগ্রহ তার ভালো লাগছে। যেখানে মেয়েটি সুধাকান্ত বাবুর পা কামড়ে ধরে সেই অংশ মিসির আলি 3বার শুনলেন। শেষবার গভীর আগ্রহে বললেন, আপনি যখন পালিয়ে যাচ্ছিলেন তখন মেয়েটি পিছন থেকে আচমকা আপনাকে কামড়ে ধরল? জি। হাত দিয়ে ধরল না, আঁচড় দিল না, শুধু কামড়ে ধরল? জি। দেখি কামড়ের দাগটা। তিনি কামড়ের দাগ দেখালেন। মিসির আলি পায়ের দাগ পরীক্ষা করলেন, জড়ানো গলায় বললেন, কি অদ্ভুত গল্প, তারপর কি হলো? সুধাকান্ত বাবু গল্পে ফিরে গেলেন। একসময় গল্প শেষ হলো। সুধাকান্ত বাবু বললেন, খিচুড়ি নেমে গেছে, আপনাদেরকে এখন দিয়ে দিব? রাত মন্দ হয়নি কিন্তু। মিসির আলি বললেন, জি, খেয়ে নেব। আপনাকে 2-একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি। জিজ্ঞেস করুন। মেয়েটি শুধু কামড়ে ধরল, হাত দিয়ে আপনাকে ধরল না কেন? আমি কি করে বলবো বলুন, আমার পক্ষে তো জানা সম্ভব না। আমার কিন্তু মনে হয় আপনি জানেন। সুধাকান্ত বাবু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মিসির আলি বললেন, আপনার গল্পের সবচেয়ে দুর্বল অংশটাও মেয়েটির কামড়ে ধরা। মেয়েটি কিন্তু পিছন থেকে আপনাকে কামড়ে ধরেনি। পায়ের দাগ দেখে বোঝা যাচ্ছে কামড়ে ধরেছে সামনে থেকে। আপনার দাগ ভালোভাবে পরীক্ষা করলেই তা বোঝা যায়। আপনাকে আক্রমণ করবার জন্য মেয়েটি তার হাত ব্যবহার করেনি, কারণ একটাই, সম্ভবত তার হাত পেছন থেকে বাঁধা ছিল, তাই নয় কি? সুধাকান্ত বাবুর চোখের দৃষ্টি তীক্ষ্ণ হলো। একটি কথাও বললেন না। মিসির আলি বললেন, আপনার গল্পেরটা কুকুর আছে, পাগলা কুকুর। হাইড্রোফোবিয়ার কুকুর কিছুই খায় না, অসহ্য যন্ত্রণার মৃত্যুর জন্য অপেক্ষা করে। অথচ এই কুকুরটা আস্ত একটি মেয়েকে খেয়ে ফেলল। 5টা সুস্থ কুকুরের পক্ষেও যা সম্ভব না। আপনি অসাধারণ একটা ভূতের গল্প তৈরি করেছেন, কিন্তু গল্পে অনেক ফাঁক রয়ে গেছে, তাই না? সুধাকান্ত বিড়বিড় করে কি যেন বললেন। আমি কাঠ হয়ে বসে রইলাম। কি শুনছি এসব? মিসির আলি লোকটি এসব কি বলছে? মিসির আলি বললেন, ব্যাপারটা কি হয়েছিল আমি বলি। আপনি চিরকুমার একজন মানুষ, আপনার মনে আছে অবদমিত কামনা বাসনা।
মহাপুরুষরাও কামনা বাসনা ঊর্ধ্বে নন। কিভাবে যেন আপনি অল্প বয়সী একজন কিশোরীকে আপনার ঘরে নিয়ে এলেন। এই মেয়েটি কিভাবে এলো বুঝতে পারছি না। বাড়ি থেকে পালিয়ে আসতে পারে বা অন্য কিছু হতে পারে। এই অংশটা আমার কাছে পরিষ্কার না। যাই হোক, মেয়েটিকে আপনার ঘরে নিয়ে আপনি তার হাত বেঁধে ফেললেন। মেয়েটি চিৎকার কান্নাকাটি আশেপাশে কেউ শুনল না, কারণ আশেপাশে শোনার মতো কেউ নেই। মেয়েটি নিজেকে রক্ষা করবার জন্য আপনাকে কামড়ে ধরল। এই একটি অস্ত্রই তার কাছে ছিল। অবশ্য মেয়েটি নিজেকে রক্ষা করতে পারল না, শেষ পর্যন্ত মারা গেল। আপনি তার মৃতদেহ ঘরেই ফেলে রাখলেন, দরজা জানালা খুলে রাখলেন, যাতে শিয়াল কুকুর শবদেহটা খেয়ে ফেলতে পারে। একদিনে তো একটা মানুষ শিয়াল কুকুর খেয়ে ফেলতে পারে না, হয়তো 2-3 বা 3 দিন লাগলো। এই সময়টা আপনি নষ্ট করলেন না, ঠান্ডা মাথায় ভাবলেন, ভেবে ভেবে অসাধারণ একটা গল্প তৈরি করলেন। সেই গল্পের সূত্র আছে, কুকুর আছে, অশরীরী আত্মীয়রা আছে, কিন্তু সুধাকান্ত বাবু, আমি ঠিক বলিনি? এখন খাবার দিয়ে দিন, প্রচন্ড খিদে পেয়েছে, খেয়ে নেব। আমি অবাক হয়ে দেখলাম সত্যি সত্যি মিসির আলি খেতে বসেছেন। সুধাকান্ত বাবু তাকে থালা এগিয়ে দিচ্ছেন। মিসির আলি আমার দিকে তাকিয়ে বললেন, আপনি খাবেন না? আমি বললাম, না, আমার খিদে নেই। মিসির আলি খেতে খেতে বললেন, সুধাকান্ত বাবু, আপনার বিরুদ্ধে কেস দাঁড় করবার মতো কিছু আমার হাতে নেই। যেসব কথা আপনাকে বলেছি সেসব আমি কোর্টে টেকাতে পারবো না, আমি সেই চেষ্টাও করব না। কাজেই আপনার ভয়ের কিছু নেই। তবে আমার কেন জানি মনে হচ্ছে আপনি থানায় গিয়ে অপরাধ স্বীকার করবেন। আচ্ছা, মেয়েটার নাম কি ছিল? সুধাকান্ত গম্ভীর গলায় বললেন, বিনতি। ওর নাম বিনতি? ও আচ্ছা, বিনতি। মিসির আলি খুব আগ্রহ করে খাচ্ছেন। আমি দূরের থেকে তাকে দেখছি। সুধাকান্ত বাবুও দেখছেন। তার চোখে পলক পড়ছে না, সেই পলকহীন চোখে গভীর বিস্ময়। মিসির আলি বললেন, খিচুড়ি তো ভাই অপূর্ব হয়েছে, আমাকে রেসিপিটা দেবেন তো। আমিও আপনার মতো একা একা থাকি, মাঝে মাঝে খিচুড়ি রান্না করব। বলেই মিসির আলি বিচিত্র ভঙ্গিতে হাসলেন। আমি এর আগে এত অদ্ভুতভাবে কাউকে হাসতে শুনিনি। গায়ে কাঁটা দিয়ে উঠল। পরিশিষ্ট, আমার অধিকাংশ গল্পের শেষ থাকে না বলে পাঠক পাঠিকারা আপত্তি তোলেন। এই গল্পের আছে, সুধাকান্ত বাবু তার অপরাধ স্বীকার করে থানায় ধরা দিয়েছিলেন। বিচার শুরু হবার আগেই থানা হাজতে তার মৃত্যু হয়। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজ থেকে বৃহন্নলা। আজ ছিল এর শেষ পর্ব। আমার এই গল্প পাঠ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন যারা আছেন তাদেরকে জানিয়ে দিবেন। নতুন কোনো গল্প নিয়ে আমরা আবার হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।